গত 9 মাসের অপেক্ষার আজকে শেষ দিন। কালকে আমার ডেলিভারি, আর আজকে আমি যাচ্ছি হসপিটালে ভর্তি হতে। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারি ব্লগ আর আমার সি সেকশন স্টোরি, আর তার সঙ্গে আরও অনেক স্টোরি। তোমাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ অবধি দেখার। আশা করব তোমাদের সকলেরই ভিডিওটা খুব ভালো লাগবে, আর এখান থেকে তোমরা অনেক কিছু জানতেও পারবে। আর এই যে দেখো, আমি এখন রেডি হয়ে গেছি, আর আমার সাথে আজকে আমার মাও যাচ্ছে। আর গত 9 মাসে আমি মাকে সেভাবে কাছে পাইনি। যখন আমি 9 মান্থের প্রেগনেন্ট ছিলাম তখনই আমার মা আমার কাছে এসেছিল। আর 9 মান্থে মায়ের সাথে প্রচুর ভিডিও আমি বানিয়েছি, সেগুলো সমস্ত কিছু ইউটিউব, ফেসবুকে আপলোড করা রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আর এখন মা আজকে যাচ্ছে আমাকে নিয়ে হসপিটালে ভর্তি হতে, সাথে আমার শ্বশুর শাশুড়ি সবাই যাচ্ছে, আমার হাজব্যান্ডও যাচ্ছে। আর এখন আমরা ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি, যেহেতু বেশ কয়েকদিন বাড়িতে থাকবো না। আর সেই জন্য মা আগের দিনকেই ঠিক করে নিয়েছিল যে ঠাকুরকে ভালো করে পুজো করে নেবে। আর আমার যেহেতু 7 তারিখ ডেলিভারি ছিল, মানে সেপ্টেম্বরের 7 তারিখ, আর 7 তারিখে ছিল গণেশ চতুর্থী। আর যেহেতু গণেশ চতুর্থীর দিন থেকেই পড়ে যাচ্ছে আমাদের আঁতুর, সেই জন্য আমরা পুজো করতে পারবো না। তাই মা আগের দিনকেই ভালো করে গণেশ ঠাকুরকে পুজো করে নিয়েছিল। আর আমার বাড়িতে গণেশের একটা ছোট্ট মূর্তিও আছে। আর আমরা এখন চলে এসেছি এই বাড়িতে, মানে আমার শ্বশুর শাশুড়ির বাড়িতে। তো এখান থেকে শ্বশুর শাশুড়িকে নিয়ে আমরা যাব হসপিটালে। আমার যেহেতু সি সেকশনে ডেলিভারি হয়েছে, তো সেই জন্য আমাকে ডাক্তার বলেছিল যেদিনকে ডেলিভারি সেই দিনকেই ভর্তি হওয়ার জন্য। যেহেতু আমাদের বাড়ির সামনে প্রচণ্ড জলের সমস্যা, মানে জল জমে যায় বৃষ্টিতে। আর 7 তারিখে বৃষ্টি হওয়ার কথা ছিল বলে ওই জন্য আমাকে ডাক্তার বলেছিল তুমি আগের দিনকেই ভর্তি হয়ে যাও, কোনো অসুবিধা নেই। সেই জন্য আমি আগের দিনকে রাত্রিবেলাতেই বেরিয়ে পড়েছিলাম, সব রেডি। আর সমস্ত কিছু প্যাকিংও করে নিয়েছিলাম। প্যাকিংয়ের ভিডিওটা তোমাদেরকে অলরেডি শেয়ারও করে ফেলেছি, তোমরা যদি না দেখে থাকো দেখতে পারো। এই বাড়িতে আমার অনেক ঠাকুর রয়েছে, যেমন গোপাল রয়েছে, গোপালকে একটু ভালো করে প্রণাম করে নিচ্ছি। আরও অনেক ঠাকুর রয়েছে, যেমন লক্ষ্মী, গণেশ, তো সবাইকেই প্রণাম করে নিচ্ছি। একটুটা টেনশন হচ্ছে, মনে মনে চাইছি যেন সব কিছু ঠিকঠাক হয়, সব কিছু সুস্থভাবে হয়ে যাক। আর আমার থেকেও বেশি টেনশনে ছিল আমার বাড়ির লোকজনের, ওরা তো আগের দিন থেকেই ভীষণ টেনশন করছিল। আর আমার মা যতদিন আমার পাশে শুয়েছে, মানে আমার পাশে ছিল, ততদিন রাত্রিবেলা মায়ের ঘুম হতো না। মা তো খুব টেনশন করতো যে কবে আমার বেবি আসবে, সব যেন ঠিকঠাকভাবে হয়। যাই হোক, এখন আমরা ঠাকুর প্রণাম টনাম করে নিয়ে বেরিয়ে পড়বো। আমার যে নার্সিংহোমে ডেলিভারি হয়েছে, তো ওটা আমার বাড়ি থেকে মোটামুটি 5 মিনিট সময় লাগে যেতে। তো সেই জন্য আমার শ্বশুরমশাই আগেই বেরিয়ে গিয়েছিলেন। ওখানে গিয়ে আগে সমস্ত যে ডকুমেন্ট জমা দেওয়া রয়েছে সেগুলো জমা দেওয়া, ফর্ম ফিল আপ করা, সেই কাজগুলো আমার শ্বশুরমশাই করেছেন। তো উনি আগেই বেরিয়ে গেছিলেন, তো আমরা তারপরে যাচ্ছি। যেহেতু বাড়ি থেকে নার্সিংহোমের ডিস্টেন্স খুব একটা দূরত্ব না, সেই জন্য আমরা একটা উবের বুক করে নিয়েছিলাম। আর যেহেতু এই মোটামুটি 2 মিনিটের মতো সময় লেগেছিল, মোটামুটি সবাইকে প্রণাম টনাম করা হয়ে গেছে, সবাইকে টাটা বাই বাই করে এখন আমরা বেরিয়ে পড়ছি। আর অমিত তো আমাদের সাথে যাচ্ছে, অবভিয়াসলি যাবেই তো, আমার হাজব্যান্ড তো কোথাও যেতেই হবে। যাই হোক, আর অমিত ভীষণ টেনশানে ছিল আগের দিন থেকেই, ও খুব টেনশান করছিল কী হবে সব যেন ঠিকঠাকভাবে হয়। সব থেকে তো বেশি আমার কষ্ট হচ্ছিল আমার মায়ের জন্য। মা তো এত টেনশান করছিল, মানে বেশ কয়েকদিন তো মা আমার কাছে এসেছিলো, তোমরা হয়তো অনেকেই জানো। মা তো প্রত্যেক দিন এত টেনশান করতো যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়। আর আমি মায়ের কাছে প্রত্যেক দিন রাত্রিবেলা শুয়ে শুয়ে এত বেশি ভয়ের কথা বলতাম যে কী হবে, আমার খুব কষ্ট হচ্ছে। তো যত দিন এগিয়ে আসছিলো তত বেশি টেনশান হচ্ছিলো। আমার ওটির থেকেও বেশি টেনশান হচ্ছিলো যেন হয়ে যাওয়ার পর সব কিছু যেন ঠিকঠাক হয়। আমার নিজেকে নিয়ে টেনশান হচ্ছিল না, আমার টেনশান হচ্ছিলো যেন আমার বেবি যেন সুস্থভাবে থাকে, সুস্থভাবে হয়, এগুলো খুব টেনশান হচ্ছিলো। সত্যি কথা বলতে মেয়েদের জীবনে মা হওয়াটা যেমন একটা আনন্দের, সেরকম একটা কষ্টেরও রয়েছে, যে কতটা কষ্ট করলে তবে গিয়ে মা হওয়া যায়। তো যতক্ষণ আমি মাকে কাছে পেয়েছি ততক্ষণ শুধু রিয়েলাইজ করে গেছি যে আমাদের জন্ম দিতে গিয়ে মা কতটা কষ্ট করেছে, ঠিক ততটাই কষ্ট আমাকে আজকে করতে হবে, মানে আগামীকাল করতে হবে আর কি। সেটাই রিয়েলাইজ করছিলাম যে আমরা যেহেতু 3 বোন 1 ভাই, তো সেটাই সবসময় ভাবছিলাম যে মা এতগুলো ছেলেমেয়ে মানে জন্ম দিয়েছে, তারপর মানুষ করেছে আমাদেরকে। তো খুব কষ্ট হচ্ছিলো ওই কথাটা ভেবে যে মা এই সিচুয়েশানগুলো কীভাবে পার করেছে। যাই হোক, এখন আমরা হসপিটালে চলে এসেছি। আর এখানে আমাদের সাথে আরেকজন এসেছিলো, মানে আমার একটা দাদু, মানে অমিতের দাদু হয় আর কি, মানে আমারও দাদু। তো আমাকে বলছিল যে যা তাড়াতাড়ি গিয়ে আমার পুতিটাকে নিয়ে আয়। তো ওরা কনফার্ম ছিল, মানে আমার শ্বশুরমশাই আর ওই দাদু কনফার্ম ছিল যে আমার ছেলেই হবে, বাট আমাকে অনেকে বলেছিল আমার মেয়ে হবে। তো সেই হিসাবে আমি কয়েকটা বার মেয়েদের জামা কাপড়ও কিনে নিয়েছিলাম।
আর এই নার্সিংহোমে আমার সাথে আমার যে সমস্ত জিনিসপত্র আমি নিয়ে এসেছিলাম হসপিটাল ব্যাকপ্যাকে দেখিয়েছিলাম, তোমরা হয়তো দেখবে, কোনো জিনিসপত্র এখানে অ্যালাউ করেনি। আমার সাথে শুধু ডকুমেন্টস যেগুলো ছিল ওগুলোকেই ওরা নিয়েছে, বাকি সমস্ত কিছু রিটার্ন করে দিয়েছে। তাও কয়েকটি জিনিস আমি জোর জবরদস্তি রেখেছিলাম, যেমন আমার ওই ওড়নাটা বা ঘরে পরা যে জুতোটা, ওইটা ওদের জুতোটা আমার পছন্দ হয়নি, তাই আমারটা নিয়েছিলাম। বাকি কয়েকটা জিনিস নিয়ে বাকি সমস্ত কিছু আমি রিটার্ন করে দিয়েছি, নিতে পারিনি। আর এখন আমি পৌঁছেও গেছি, ওদের ড্রেসও পরে নিয়েছি, আর এখন সবাই ওরা বাড়িও চলে যাবে। আর হাতে কয়েকটা জিনিস ছিল চুড়ি টুড়ি, তো ওগুলো খুলে দিতে হয়েছিল। তোমরা যারা যারা আগামী দিনে মা হবে তাদেরকে বলে রাখি যে কোনো রকম এই শাঁকা পলা বা চুড়ি বা কোনো কিছুর উপর পায়ে যদি থাকে সেগুলো সমস্ত কিছু খুলেই যেও, নাহলে ওখানে গিয়ে খুব বকা খেতে হয়। সবাই অনেক বকাবকি করে যে তোমরা কি কিছু জানো না, ওটিতে গিয়ে এগুলো সবই খুলতে হয়। জানি না নর্মাল ডেলিভারিতে এগুলো হয় কিনা খুলতে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা 9:30টার সময় আমার ডেলিভারির সময় ছিল। তো তার আগেই সবাইকে চলে আসতে বলেছিল, যাতে সবাই আমার সাথে দেখা করতে পারে। ডেলিভারির আগে যেন বাড়ির লোকের সাথে দেখা হয়। তো আমি ওদেরকে বলে দিয়েছিলাম যখন তোমরা আসবে সঙ্গে করে আমার বেবির যে জামা কাপড়গুলো আমি কিনে রেখেছিলাম আগে থেকে, সেগুলো সমস্ত কিছু যেন তোমরা নিয়ে আসো। তোরা সেই মতো সমস্ত কিছু নিয়ে এসেছিলো। এই যে এখন আমি বেরিয়েও পড়েছি ওটির জন্য। আর আমি একটুও টেনশন করছি না যে আমার ওটিতে কী হবে। আমি ওদেরকে ইভেন এটা বলছি যে আমার বেবির জামাগুলো তোমরা নিয়ে এসছো তো? ও বলছে হ্যাঁ নিয়ে এসছি, তুই যা, নিশ্চিন্তে যা। তো ওটিতে গিয়ে আমাকে অনেকক্ষণ ধরে রেখে দেওয়া হয়েছিল, মানে প্রায় আধ ঘন্টার মতো আমি ওখানে বসেই ছিলাম। বসে বসে ওখানে যে নার্স ছিল তার সাথে গল্প করছিলাম, তারপর আরেকটা ডাক্তার ছিল তার সাথে গল্প করছিলাম। এই করতে করতেই আমার আধ ঘন্টা পেরিয়ে গেছে। আমি ভুলেই গেছি যে আমার ওটি হবে, এরকম একটা ব্যাপার। ওটি রুমে মোটামুটি আধ ঘন্টার মতো ডাক্তাররা আমার সাথে গল্প করছিল যে আমি কি করি না করি, কোথায় থাকতাম, কি চাকরি করতাম, কি কাজ করতে হতো, এই সমস্ত নিয়েই আমার প্রফেশন নিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো কথাবার্তা চলেছে। এইগুলো নিয়ে কথাবার্তা চলতে চলতে আমিও বেশ ভালোই কথা বলছিলাম। আমার আমার মন থেকে আউটই হয়ে গেছে যে এক্ষুনি আমার সিজার হবে, আমি আমার বেবিকে হাতে পাবো। তো তারপর ওরা বললো চলো তুমি এবার শুয়ে পড়ো ইঞ্জেকশনটা দেওয়ার পর। তো ইঞ্জেকশনটা যখন দিয়েছে অ্যানাস্থেসিয়া, তখন আমার একটুও সত্যি লাগেনি। অনেকে বলে নাকি খুব লাগে। আর ইঞ্জেকশনটা দেওয়ার পর পা থেকে পুরো একদম কোমর পর্যন্ত সেন্সলেস হয়ে গেল, কিছু তো বুঝতেই পারলাম না। উইদিন 5 মিনিটসের মধ্যে আমি আমার বেবিকে দেখতেও পেয়ে গেলাম। যদিও আমি এতটাই অঘরে ছিলাম, মানে একটু ঘুমিয়ে মতো পড়েছিলাম। তো আমাকে বলছে যে তোমার ছেলে চাই না মেয়ে চাই, এরকম এরকম বলছে। আর জীবনে প্রথমবার যেহেতু ওটি হচ্ছে, সেই জন্য আমি না একটু ঘাবড়ে গেছিলাম। যখন আমার ওই আমাকে বেবিটাকে বার করছিল, তখন আমাকে ডাক্তার বলছিল ওই তোর ছেলে চাই না মেয়ে চাই বল। আমি তখন বলছিলাম যাও একটা হলেই হবে, কোনো ব্যাপার না, ছেলে হলেও ভালো মেয়ে হলেও ভালো। তো বলছে বল না বলছিলাম না না যেটাও হলেই হবে। তারপর যে তোর ছেলে হয়েছিল। তারপর যখন ছেলেটাকে নিয়ে এসে দেখাচ্ছে আমাকে, তখন ওকে আমি খুব একটা ভালোভাবে দেখতেও পাইনি, মুখটা পুরো আবঝা দেখলাম। দেখে তারপর চোখটাকে বন্ধ করে দিলাম। আর দেখে তারপর আমাকে বেডে দিয়ে দিল। বেডে দেওয়ার পর তো আর মোটামুটি পা থেকে কোমর পর্যন্ত পুরো অসার, কিছু তো বুঝতেও পারছি না। বেবিটাকে হাতেও পেয়ে গেলাম। আর এদিকে বুড়ি পিসি সবাইকে মিষ্টি বিতরণ করছিল। আর যেহেতু গণেশ পুজো ছিল ওই দিনকে, আর বুড়ি পিসি পুজো দিয়ে এসেছিল গিয়ে গণেশ ঠাকুরের কাছে। আর আমার জন্য একটু প্রেও করেছিল। ইভেন আমাকে বেডে দেওয়ার পর আমার কাছে এসে গণেশ ঠাকুরের একটু ফুলও ছুঁয়ে গেছিলো, আমাকে মানে টাচ করে গেছিলো। যেহেতু প্রসাদ তখন দিতে পারবে না, আমার তো স্যালাইন চলছিল। আর আমার বাড়ি থেকে আমার দিদিরা এসেছিলো, ওরা তখন না রাস্তায় ছিল। ওরা তখন বলছিল যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো অমিত বলছিল ছেলে হয়েছে। ওরা সঙ্গে সঙ্গেই আবার ওইখান থেকেই, ওখানে যে মল রয়েছে সেখান থেকে আবার ড্রেস ট্রেস কিনে গাড়িতে উঠে আবার নিয়ে চলে এসছে। আর নিউবার্ন বেবি ড্রেস নিয়ে এসছে, তাকে এত বড় বড় যে ওকে তো পড়াতে গেলে এখন মোটামুটি 2 মাস 2.5 মাস মতো সময় লাগবে। এগুলো ওর গায়ে এখনও হবে না, খুবই ছোট। তো এগুলো সমস্তই আমি তুলে রেখে দিয়েছি। আর তার সাথে ওর রিদান ভাই আর দুটি দিদি এসেছিলো। ওরা দুজনেই ভাই চেয়েছিল প্রথম থেকে, ওদের দুজনেরই ডিম্যান্ড ছিল যে আমাদের ভাই চাই। দুটির তো প্রথম থেকেই ডিম্যান্ড ছিল আমার ভাই চাই, বোন আমার চাই না। আবার আগের দিনকে আমাকে ফোন করে এটাও বলেছিল যে আমার যদি বোন হয় আমি ওকে কিছু কিনে দেবো না। আর রিদানের তো আগে থেকেই বলে দিয়েছিল যে আমার ভাই লাগবে, কারণ ওর দলে কম লোক আছে, সেই জন্য ওর ভাই লাগবে। তো ওরা দুজন ভীষণভাবে হ্যাপি ছিল। আর এখানে ওর মেজো মাসি আর কি, আমার ছেলের মেজো মাসি হবে, আমার দিদি। তো প্রচুর জামা কাপড় কিনেছিল। আর আমি যেহেতু আগে থেকে অনেক জামা কাপড় ওর জন্য কিনে রেখেছিলাম, আর ব্যাগটা যেহেতু হসপিটাল থেকে রিটার্ন পাঠিয়ে দিয়েছিল, তো আমার বেবি হয়ে যাওয়ার পর ওর জিনিসগুলো চেয়েছিল কয়েকটা জিনিস যে তোমরা দিতে পারো। তো কয়েকটা জিনিস ওরা বেছে বেছে নিয়ে গিয়েছিল, যেমন বেবির কয়েকটা জামা ওকে পরানোর জন্য, ওই রেগুলার ইউজ করার জন্য জামা কাপড়, আর সুতির কয়েকটা কাপড় ওরা চেয়েছিল, যে পরিষ্কার সুতির কাপড় ডেটলে কেচে যেন নিয়ে আসা হয়, যেটাকে ওকে র্যাপ করে রাখা হবে। হসপিটালের অনেক কাপড় চোপড় দিয়ে অনেকে র্যাপ করে রাখে, বাট তোমরা যদি চাও যে তোমাদের বাড়ির কাপড় দিয়ে আমরা ওকে র্যাপ করে রাখবো, তো তোমরা সেই বাড়ির কাপড় নিয়ে আসতে পারো। তো এখান থেকে আমার শাশুড়ি প্রচুর কাপড় দিয়েছিল, সেগুলোই নিয়ে গিয়েছিল। ওগুলো দিয়ে আমার বেবিকে র্যাপ করে। আর আমি যে জামাগুলো কিনেছিলাম সেগুলো সত্যি অনেক বড় বড়, ওর হতে হতে মোটামুটি ওই 1.5-2 মাস হবে, তারপরে হবে।
আর এখন আমার বেবিকে আমার কাছে দিয়েও দিয়েছে, আমার পাশে শুয়েও আছে। আর সত্যি কথা বলতে এই ফিলিংসটা না এতটাই আনন্দের, এতটাই অন্যরকম, এটা তো বলে বোঝানো যাবে না। আর এটার পরে আরও অনেক ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো, আমার হোমকামিং ব্লগ, কি ড্রেস পরে ওকে নিয়ে এসেছিলাম, কে কে গিয়েছিল না গিয়েছিলো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আশা করবো তোমাদের বার্থ ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। আর তোমরা যদি আফটার ডেলিভারি ব্লগ দেখতে চাও সেটাও কমেন্টে লিখে জানাতে পারো, আমি সেরকম ব্লগও তোমাদের কাছে নিয়ে আসবো। আজকের জন্য ব্লগটা এইটুকুই থাক, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।